শোকের নাটকের ডাক দেয়া হয়েছে আজ, তথাকথিত রাষ্ট্রীয় শোক দিবস। মানে মানুষের মৃত্যু, মানুষের আহত হওয়া, মানুষের জীবনে বিপর্যয়ের সাথে কত রকম ভাবে ফান করা যেতে পারে সরকারের আচরণ দেখে সেটা খুব বোঝা যায়। মানে এতগুলো মানুষ মারা গেল, প্রথম সরকারের কোন রকম কোনো মাথাই আসলো না। তারা তৃতীয় পক্ষ, তারা জামাত শিবির, তারা উন্নয়ন ধ্বংস করছে বলে চেষ্টা করা হলো সেটাকে ডিনাউন্স করতে, এবং কত স্থাপনা ভাঙাটাই প্রধান সংকট জাতির সামনে, উন্নয়ন ধ্বংস করার চেষ্টাই জাতির সামনে সংকট, সেটা দেখানোর চেষ্টা হলো। পরে যখন দেখা গেল ওটা কাজ করলো না, তারপর শুরু হলো এই দিকে কিছুটা মনোযোগ দেয়া, হাসপাতালে যাওয়া এবং আত্মীয় স্বজনকে, মৃতের কিছু আত্মীয় স্বজনকে ডেকে শোক প্রকাশ, টাকা দেয়া। এর মধ্যে একটা খুব চমৎকার ঘটনা আছে একজন নিহতের বাবার, তার বক্তব্য নিয়েও আসবো। সেটা হলো এখন আজ তথাকথিত শোক দিবস, কালো ব্যাজ ধারণ, দোয়া করা ইত্যাদি ইত্যাদি আরো কি কি যেন, এবং প্রোফাইল পিকচার ফেসবুকে কেউ কেউ, অন্তত প্রতিমন্ত্রী জুনায়েদ পলকের স্ক্রিনশট দেখলাম কেউ শেয়ার করেছেন, উনি কালো করেছেন। কৌতূহল নিয়ে আমার তালিকায় থাকা আওয়ামী চিন্তার বা ঘরানার বা এরকম তাদের সাথে থাকা কতজন লোক কালো করেছে, যেসব লোকজন আওয়ামীপন্থী, আওয়ামী লীগের, তাদের ফ্রেন্ড লিস্টে থাকা কতজন কালো করেছে দেখতে গিয়ে দেখলাম নেই তেমন একটা। মানে এই মুহূর্তে আপনি সরকারের লোক হলেও আপনি সরকারের সাথে মেলাচ্ছেন নিজকে, এটা লোকজন অন্তত ঝুঁকিপূর্ণ মনে করছে। তারা ভয় পাচ্ছে। ঝুঁকি মানে লোকজন গিয়ে তাদেরকে পিটিয়ে ফেলবে তা না, আপনি এই বিভৎস সময়টাতে আপনি সরকারের পাশে আছেন, এটা নৈতিকভাবে আপনার সমাজে অবস্থানকে ধ্বংস করবে। ওদিকে কোটা আন্দোলনকারীরা যে ডাক দিয়েছিল লাল প্রোফাইল, লাল কাপড় মাখা, মুখে বাঁধা, ওটাও তো অনেকে করেনি, এর জন্য কিছু জোগাড় যন্ত্র লাগে, কিন্তু সারা ফেসবুক আজ লাল হয়ে গেছে, প্রোফাইল যেদিকে তাকাবেন আপনি লাল হয়ে গেছে। যাই হোক, যে কথাটা বলছিলাম, মানে আমাদের এই তীব্র শোকের মধ্যে, মানে এই ঘটনাগুলো আমরা সাক্ষী হলাম, এই তীব্র শোকের মধ্যেও আমরা সরকারি ফাজলামও দেখি। যিনি খুন করেছেন, যারা খুন করেছে সরকার, এই প্রতিটা খুন, প্রতিটা হত্যা, প্রতিটা আহত হওয়া, প্রতিটা জখম, এবং এরপর এখন আবার বিভৎস হয়রানি করা হচ্ছে, লোকজনকে ধরপাকড় করে, মামলা করে, নির্যাতন করে, সেখানে এসে শোকের গান গাওয়া হচ্ছে। ফানটা এই জায়গায়, এগুলো সাক্ষী হলাম আমরা। একটা চরম বিভৎস ডিক্টেটর কিভাবে কাজ করে, কিভাবে সে তার নিজের আইভরি টাওয়ারের মধ্যে থেকে সবকিছু থেকে আইসোলেটেড হয়ে মানে ফালতু সব উদ্ভট সব কাজ করতে শুরু করে, সেটা সাক্ষী হলাম। যে বাবার কথা বলছিলাম, দ্যাটস ইন্টারেস্টিং। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা চমৎকার রিপোর্ট করেছে। এটা হেডলাইন, ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না, এই টাকা গলা দিয়ে নামবে না, এবং উনি অনেকগুলো চমৎকার কথা বলেছেন, এগুলো আমাদের সবার মনের কথা। এসএসসি পরীক্ষার পর, দাখিল পরীক্ষার পর ছেলেকে বলেছিলাম ব্যবসা করতে, কিন্তু ছেলে বললে একটু পড়াশোনা করে দেখি। চলমান উচ্চ মাধ্যমিকের 5টি পরীক্ষাও দিয়েছিল, এর মধ্যে ছেলে ফিরল লাশ হয়ে। কথাগুলো বলেছিলেন 18 জুলাই চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কোটা সংস্কার আন্দোলনকারীর সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে নিহত তানভীর আহমেদের বাবা বাদশা মিয়া। তিনি মুঠোফোনে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান তার ছেলের মাথা ও পিঠে গুলির চিহ্ন ছিল। শত্রু কিল, প্রচুর গুলি হয়েছে এরকম হত্যা করার জন্য। আপনি যদি এমনও হতো যে না ঠিক আছে, এরকম মাঠে আপনি মানুষকে ছত্রভঙ্গ করার জন্য, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, তাহলে এসব গুলি হতো না, লেথাল গুলি ব্যবহার করা হয়েছে, এগুলো নিয়ে কথা বলেছি, আর আপনি বুকে এবং মাথায় গুলি করছেন। 3 ছেলের মধ্যে তানভীর সবার বড়। তার বাবা মহেশখালীর চাষিদের কাছ থেকে পান কিনে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাশ এলাকায় পান বিক্রি করেন। তিনি বলছেন, আমি গরিব মানুষ, সব সন্তানকে পড়ালেখা করানো সম্ভব নয়, এই জন্য তানভীরকে বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে, কিন্তু ছেলে বলল পড়বে। তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে 50,000 টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করেছিলেন। মৃত্যুর 3 দিন আগেও তাকে বিকাশে 2000 টাকা পাঠিয়েছিলাম। কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদশা মিয়া সে আমন্ত্রণ পেয়েছেন,
তবে ছেলের মৃত্যুর পর বাদশাহ কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চায়নি বলে সাক্ষাতে যাননি। তিনি বলেন, আমাদের এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে, আমি যেতে রাজি হইনি। ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না, এই টাকা গলা দিয়ে নামবে না। খেয়াল করে একজন বাবা যিনি দরিদ্র, অন্তত কম সামর্থ্যের মানুষ, যিনি তার সন্তানকে আর পড়াশোনা করাতে চাইছিলেন না, তাকে কাজ করাতে চাইছিলেন, সন্তানের কলেজে ভর্তি করতে হয়েছে টাকা ঋণ করে, সেই বাবা দারুণভাবে প্রত্যাখ্যান করেছেন এই ফাজলামোটা। অনেকে পারবে না, আমরা তাদের প্রতিও আমাদের এমপ্যাথি আছে। চরম দরিদ্র একটা পরিবার, তার পক্ষে চাপ বা কিছু টাকা তারা পাবেন, সেই টাকার প্রয়োজন, ওভাবে আমরা দেখতে চাই। কিন্তু এর মধ্যে একজন বাবা এটাকে প্রত্যাখ্যান করছেন। এই তথাকথিত রাষ্ট্রযন্ত্রের ফাজলামো, সরকারের ফাজলামো খুব চমৎকারভাবে প্রত্যাখ্যান করেছেন। এবং শেষ জায়গায় শেষে এসে উনি যা বলছেন, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। ছেলেকে যারা এভাবে হত্যা করেছে তার বিচার খোদাকে দিয়েছেন বলে তিনি জানান। জানাজার মাঠে আমি বলেছিলাম, কারো কাছে বিচার চাই না, খোদার কাছে বিচার দিয়েছি। একটা রাষ্ট্রে যখন কেউ খোদার কাছে বিচার দেয়, আমি যদি মারা যাই, আমাকে যদি মেরে ফেলা হয়, আই রিপিট, আমি আমার পরিবারকেও আগেই বলে যাব, এখানেও বলছি, এই তথাকথিত বিচার ব্যবস্থায় আমাকে নিয়ে কোনো রকম কোনো কিছু করার দরকার নেই, খোদার কাছে এই বিচার থাকুক। এই বাবাও খুব চমৎকারভাবে জানেন যে রাষ্ট্রীয় বাহিনী তাকে গুলি করে মেরেছে। আওয়ামী লীগের ক্যাডার হয়ে ওঠা, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী হয়ে ওঠা বাহিনী যখন তাকে গুলি করে মেরেছে, অথবা ছাত্রলীগ যুবলীগের গুলিতে সে মারা গেছে, তখন এই দেশের বিচার ব্যবস্থায় তিনি বিচার পাওয়ার কোনো কারণ আছে? এই দেশে বিচার ব্যবস্থা বলে কি কিছু আছে? এই দেশে বিচার ব্যবস্থা বলে কিছু নেই। একটা বিচার নাটক আছে, যেখানে শাসন বিভাগ বলে দেয় কি করতে হবে আর কি করতে হবে না। একজন বাবা খুব শিক্ষিত হয়তো নন, একজন বাবা খুব আর্থিক সামর্থ্যের মানুষ নন, কিন্তু কি চমৎকারভাবে এই দেশটার যাবতীয় সব কিছুকে একেবারে উদম করে দিয়েছেন। এই বাবাকে স্যালিউট। এবং এই রিপোর্টটা ঘটনাচক্রে আজকে ফাজলামোর একটা সরকারি শোক দিবসের দিন সামনে আসলো।